নমস্কার বন্ধুরা, আমি এসকে সায়েন্সা তোমাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আমি আজকে বাংলা কবিতা অবনী বাড়ি আছো কবিতাটি নিয়ে আলোচনা করব, যেটা কিনা বিএ এম এর পাঠ্য এবং অনেক চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এটা আসে। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত কবিতা অবনী বাড়ি আছো। বন্ধুরা, এই কবিতাটি আসলে বাইরে বাইরে যে শব্দ ব্যবহার করা হয়েছে, এই কবিতার ভিতরে রয়েছে অন্য একটি জীবন দর্শন। এই কবিতার বাইরের একটি জগৎ আছে এবং কবিতার ভিতরে একটি জগৎ আছে। এই কবিতাটি শব্দের দ্বারা বা কবিতার যে জীবন দর্শন বাইরে আমরা দেখতে পাই, তার ভিতরে একটা গভীর দোতনাপূর্ণ ব্যঞ্জনাময় একটি লেয়ার আছে। এই কবিতার নিচে ভিতরে একটা গভীর স্তর আছে। তো আমরা যে মানুষরা, সাধারণ মানুষরা বা সমস্ত ধরনের মানুষরাই, যে কোনো মানুষরাই আমরা কি করি না, বস্তু জগৎ বা পার্থিব জগতের মায়ার মোহে আমরা আচ্ছন্ন হয়ে জীবন কাটিয়ে দিই। আমাদের চিন্তা বা চেতনা কাজ করে না তেমন করে। আমরা শুধু পার্থিব ভোগ বিলাসে, বস্তু সম্পদের তাড়নায় আর সুখ, নিজের যে কল্পিত সুখ, সেই সুখগুলোর পিছনে ছুটে আমরা জীবন কাটিয়ে দিই। আমাদের চেতন সত্তা কোনোদিন জেগে ওঠে না। তো সেই চেতন সত্তাকে কবি জাগাতে চান। অবনী বলতে সেই একটা চেতন সত্তা, আমারই ভিতরকার সত্তা, যে সত্তা আমার জাগরিত, যে সত্তা আমার বিবেকবান, সেই সত্তাকে জাগাতে চায় এই কবিতা। এই যেন নিজেরই অন্তরাত্মার কাছে ডাক, অবনী বাড়ি আছো। এ যেন নিজেরই অন্তরাত্মার কাছে একটা গভীর ডাক, গভীরে আমাদের ভিতরের চেতনাকে ডাক দিয়ে কবি জাগাতে চাইছেন। তো এ যেন এক ক্ষুদ্র আমি বিরাট এবং বিশাল আমির কাছে আবেদন করছে জেগে ওঠার, বেরিয়ার ডাক কবির। এইটা আবার কখনো কখনো আমরা যে শরীরের সুখের পিছনে ছুটে বেড়াচ্ছি, আমরা আত্মাকে খুঁজছি না জীবনে, এটা যেন তারই সেই আত্মার কাছে আমাদের ডাক। হ্যাঁ, শরীর সুখ বা বস্তু সুখ নিয়ে কেটে যাওয়া যে জীবন, সেই জীবনের কাছে আমাদের অন্তরাত্মার ডাক, আমাদের চেতনা, চিন্তা, বিবেকবান সত্তার ডাক, অবনী বাড়ি আছো। এই অবনী আমাদের ভিতরের অন্তরের সত্তা, আমাদের চৈতন্য, আমাদের বিবেক, যে বিভিন্ন কবি একে বিভিন্ন ডাইমেনশন থেকে বিচার করেছে অবনীকে। দুয়ার এঁটে ঘুমিয়ে পড়েছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। তো এই যে দুয়ার এঁটে ঘুমিয়ে পড়েছে পাড়া, তো আমাদের ভিতরে বা সমস্ত মানুষরা বস্তু সুখের পিছনে ছুটতে ছুটতে এমনভাবে আচ্ছন্ন হয়ে রয়েছে, সেই আচ্ছন্নতাকে কবি হয়তো ঘুম বলছেন। দুয়ারেটি ঘুমিয়ে পড়েছে পাড়া, সমস্ত পাড়া বা সমস্ত মানুষজন চেতনাহীন হয়ে, সমস্ত মানুষজন কি করছে না, বস্তু সুখের পিছনে আচ্ছন্ন হয়ে ছুটে বেড়াচ্ছে। তবুও রাত্রি যেন আমাদেরকে জাগাতে চাইছে, আমাদের ভিতরের অবনীকে জাগাতে চাইছে রাত্রি। এই সময় আমাদের জেগে ওঠার সময়, আমাদের চৈতন্য বা বিবেককে জাগিয়ে তোলবার সময়। তো দোয়ার এটে ঘুমিয়ে পড়েছে পাড়া, তো সমস্ত কি হয়, আমরা নিজেরা নিজেদের মোহের পিছনে ছুটে বেড়াচ্ছি, নিজের কামনা বাসনা তার পিছনে ছুটে বেড়াচ্ছি। আমরা আমাদের চেতনাকে, আমাদের বিবেককে খুঁজতে চাইছি না, আমাদের বিবেক দিয়ে জীবন কাটাচ্ছি না, আমাদের চেতনা দিয়ে জীবন কাটাচ্ছি না। তারই বিরুদ্ধে এই কবিতা, যে আমাদের বিবেককে বা বিবেক নামক সত্তাকে জাগিয়ে তুলতে হবে ভিতরে। আবার এর বাইরে বা ভিতরে আরও অনেক সমালোচকরা কবিতাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলছেন যে কেবলমাত্র বিবেককে জাগিয়ে তোলবার আবেদন করছেন কবি। হ্যাঁ, আমাদের চারপাশে যে এককেন্দ্রিক হয়ে পড়ছে মানুষজন, নিজস্ব স্বার্থপরতা নিয়ে, কেবলমাত্র নিজের ভাবনা নিয়ে, সে নিজের সুখের পিছনে দরজা এঁটে যেন নিজের সুখের দরজা খুঁজে বেড়াচ্ছে সব সময়, এবং সেই নিজের সুখ নিয়ে, সেই বস্তু সুখ নিয়ে সে হারিয়ে যাচ্ছে ক্রমাগত, একে অপরের পাশে দাঁড়াচ্ছে না মানুষ। তো এই সময় দাঁড়িয়ে আমাদের বিবেককে জাগাতে হবে। কবি সেই কাজ করেছেন, কবি মানুষের বিবেককে জাগাতে চেয়েছেন। একজন কবির তো তাই কাজ। শক্তি চট্টোপাধ্যায়ের বিভিন্ন কবিতায় আমরা দেখেছি মানুষকে একত্রিত হবার ডাক দিয়েছেন তিনি। ওই মানুষ বড় কাঁদছে, তুমি তার পাশে এসে দাঁড়াও। তো মানুষকে একত্রিত করবার ডাক তার বিভিন্ন কবিতায় আমরা পেয়েছি। কিংবা ভাবছি এবার ঘুরে দাঁড়ানোই ভালো, এত কাল ধরে এত কালো মেখেছি দু হাতে, কখনো তোমার করে ভাবিনি তোমাকে।
তো সেই মানুষের মতো করে মানুষকে জাগিয়ে তোলা, হ্যাঁ, মানুষের জন্য মানুষকে জাগিয়ে তোলা, এইটা তো শক্তি চট্টোপাধ্যায়ের বিভিন্ন কবিতার প্রধান উপজীব্য, প্রধান বিষয়বস্তু বলা যেতে পারে এইটা। এবারে তিনি কবিতার ব্যঞ্জনার খাতিরে তিনি বিভিন্ন রকমভাবে সেই কবিতাকে সব বিভিন্ন শব্দ ব্যবহার, বিভিন্ন ছন্দ ব্যবহার করে তিনি সেই ভাবনাকে ধরতে চেষ্টা করেছেন বিভিন্ন কবিতায়। এই কবিতাতেও তাই, দুয়ার এটি ঘুমিয়ে পড়েছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। তো দুয়ার, দরজা, এটা সমস্ত মানুষজন ঘুমাচ্ছে, তার নিজেদের সুখ নিয়ে মানুষ ব্যস্ত, আত্মকেন্দ্রিক সুখের পিছনে মানুষ ব্যস্ত হয়ে ছুটে বেড়াচ্ছে। তো এও যেন মানে এক আত্মকেন্দ্রিক স্বার্থপরতার জীবন থেকে বের করে আনবার চেষ্টা কবির। কবি সেই সব মানুষকে বা নিজেকেও তিনি যেন জিজ্ঞাসা করছেন, অবনী বাড়ি আছো। এই অবনী আসলে নিজের অন্তরাত্মা, বারবার বলছি বন্ধুরা। কবি তাহলে বাইরের কাউকে হয়তো ডাকছেন না, তিনি নিজেরই আত্মাকে, নিজের বিবেক, নিজের চেতন সত্তাকে ডাকছেন। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণমুখ সবুজ নালি ঘাস দোয়ার চেপে ধরে, অবনী বাড়ি আছো। তুই যে বারবার অবনীকে ডাকছে, আমাদের আমাদের চেতন সত্তা আসলে ঘুমিয়ে আছে, বস্তু সুখের পিছনে ছুটে ছুটে সে এক রকমের আচ্ছন্ন, এই সুখে আচ্ছন্ন। তো সেই তাকে ধাক্কা দিয়ে জাগাতে হবে, সেই অবনী বাড়ি আছো, তাকে বারবার এই যে ডাক পাঠাচ্ছেন কবি, হ্যাঁ, মানুষকেও তার ভিতরে ডাক পাঠাতে হবে। এই প্রতীকী তাৎপর্য বিভিন্ন, এই যে কবিতার প্রতীকী তাৎপর্য, এখানে বৃষ্টি পড়ে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, এই যে মানুষের জীবনের সমস্ত সুখ, হ্যাঁ, যাই বলো না কেন, মানুষের জীবনের প্রতি প্রেম বা অনুরাগ তৈরি হচ্ছে, পার্থিব বস্তুর প্রতি যে সুখ, সেই সব সুখের যেন উপকরণ। এখানে বৃষ্টি পড়ছে 12 মাস, এখানে সমস্ত জীবনের উপযোগী সব কিছু আছে, এবং মানুষ সেই সমস্ত সুখগুলোর পিছনে মানুষ ছুটে ছুটে ব্যস্ত হয়ে পড়লেও, হ্যাঁ, যদিও আমাদের দুয়ারে, আমার মনের দুয়ারে যদিও সমস্ত সুখ আকাঙ্ক্ষা সব সময় রয়েছে, তবুও কেউ না কেউ, আমাদের যে চেতন সত্তা হয়তো আমাদেরকে জাগিয়ে তুলতে চাইছে, সে বলছে, অবনী বাড়ি আছো। তো আমাদের চারিদিকে যে এত কাদা, এত পঙ্কিলতা, এত কুৎসা, মানে বর্তমান সমাজে দাঁড়িয়ে যদি দেখি, আমরা সমস্ত সময় ছিল, কিন্তু এই সময় দাঁড়িয়ে যে প্রবল দুর্নীতি ব্যবহার করছে সরকার, সমাজ, মানুষজন, হ্যাঁ, প্রবলভাবে ক্ষমতাবানদের মানে ক্ষমতা দেখানোর লড়াই যে চলছে, এবং স্বেচ্ছাচারী হয়ে উঠছে সরকার, রাজ্য, রাজনীতি, দেশ, রাষ্ট্র সব নিজের মতো করে, এমন সময় মানুষের বিবেকবান সত্তাকে জাগিয়ে তুলতে হবে বই কি, এই বিবেকের কাছে আমাদের ডাক। তো এই কবি একটা সেন্সে ধরো কবিতা লেখেন, আর পাঠকরা যখন পড়ে, তার পাঠক তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ পাঠকই অপ্রস্তুত থাকে কবিতা পড়তে আসবার আগে, তাদের সীমাবদ্ধতা থাকে, তাদের নিজস্ব জীবনের যে সীমাবদ্ধ উপলব্ধি বা অভিজ্ঞতা বা মননশীলতা বা কবিতার প্রতি বোধ, জীবনবোধ, এই সমস্ত কিছু দিয়ে সে কবিতাকে বিচার করতে আসে। অনেক সময় সেই পাঠকের জীবনবোধ কি হয়, অনেক সময় পাঠকের জীবনবোধের সঙ্গে কবিতার যে ব্যাখ্যা বা বিশ্লেষণের সঙ্গে কবির যে আসল মূল উদ্দেশ্য নিয়ে কবি যে কবিতা লিখেছিলেন, অনেক সময় সেটাকে ধরতে পারে না পাঠক, বা বিভিন্ন সমালোচক বিভিন্ন ডাইমেনশন থেকে বিচার করে যায়, অনেক সময় অনেক আঙ্গিক বাদ পড়ে যায়, হ্যাঁ, বা অনেক সময় পাঠক সমস্ত প্রতীকগুলোকে ঠিকভাবে চিনতে পারে না। আমি তো আগেও বলেছি, কবিতা লেখা কোথাও একটা যেন ডিটেকটিভের মতো করে কবিতাকে, মানে পাঠককে হতে হয় ডিটেকটিভ। তো শব্দ চিনে চিনে তাকে ঠিক ধরে আনতে হয় আসল ভাবনাকে। শব্দ যেমন ডিটেকটিভ যেভাবে আর কি খুনিকে চিনতে পারে অ্যানালাইজ করার পরে, তেমনি পাঠককেও বিভিন্ন রকমভাবে শব্দকে অ্যানালাইজ করে, বাক্যকে অ্যানালাইজ করে, ভাবনাকে অ্যানালাইজ করে আসল ভাববস্তুকে বের করে আনতে হয় কবিতা থেকে। তো এইখানে যেভাবে যে চ্যানেলগুলো যেভাবে ব্যাখ্যা করছে, হয়তো আমার ব্যাখ্যা তাদের মতো হচ্ছে না, আমি জানি। বিভিন্ন সমালোচকরাও বিভিন্ন এই কবিতা নিয়ে বিভিন্ন কথা বলেছেন, এবং তাদের মধ্যে ভিন্ন ভিন্ন দেশকাল সীমানার গণ্ডিতে তাদের ধ্যান ধারণা এই কবিতা সম্পর্কে ভিন্ন ভিন্ন তারা পোষণ করেছেন। তো এটা তো হয়েই থাকে। তবুও আমি আমার মতো, আমার যে সীমাবদ্ধ কবিতার প্রতি বোধ, হ্যাঁ, কবিতার সঙ্গে অনেকদিন পথ চলে হয়তো, বা যেটুকু আমার বোধ হয়েছে বা হয়নি যেটুকু, সেটুকু দিয়ে আমি বিচার করি কবিতাকে। তো সেটা ভুল হতে পারে, পাঠক ক্ষমা করবে যদি হয়।
আশা করি পাঠক, আমার শ্রোতা, আমার বন্ধুরা। তবে আমি আমার মতো করে ব্যাখ্যা করি সব কবিতাই, সেটা কোনো মানে বয়ে থাকে না। আমার উপলব্ধির একটা জগৎ আছে, আমার একটা বোধ আছে, কবিতার বোধ, জীবন বোধ, একটা মননশীলতা, সেই সব কিছু দিয়ে আমি কবিতাকে মোটামুটি ব্যাখ্যা করার চেষ্টা করি। তো এই কবিতাটাকেও আমি সেইভাবেই ব্যাখ্যা করছি। তো এই যে বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণমুখ সবুজ নালি ঘাস দুয়ারে চেপে ধরে, অবনী বাড়ি আছো। এই যে জীবনের প্রতি প্রেম বা অনুরাগ, জীবনের উপযোগী সব কিছু রয়েছে মানুষের কাছে, তবুও কিছু না কিছু তো আছে। তবুও তো বিবেক হারিয়ে যাচ্ছে বা তলিয়ে যাচ্ছে। তার আগে আমাদের বিবেক আমাকে আমাকে ডেকে দিতে চাইছে, আমাদেরকে ডেকে দিতে চাইছে। তো সেই যে বিবেকের দংশন, আমার হয়তো আমি সব কিছু দেখে, মানুষ সব কিছু দেখে চুপচাপ থাকছে, সমস্ত অন্যায়, অবিচার, স্বৈরাচার, দুর্নীতির বিরুদ্ধে মানুষ যে একক হয়ে রয়েছে, একক মানুষরা গিনিপিগ, সেই একক মানুষরা না সোচ্চার হয়ে উঠে দাঁড়াচ্ছে নাকি? মানুষের ভিতরকার বিবেক, প্রতিটা মানুষের ভিতরে যদি বিবেক জেগে ওঠে, তাহলে একটা সমাজের বিবেক জেগে উঠবে, এবং একটা সমাজের বিবেক জেগে উঠলে তবেই বৃহত্তর কোনো আন্দোলন ঘটা সম্ভব। তো কবি তাই জন্য এখানে আসলে ইন্ডিভিজুয়াল কনসাসনেসকে জাগানোর মধ্যে দিয়ে, মানে এক ব্যক্তির কনসাসনেসকে জাগানোর ভিতর দিয়ে অবনী বাড়ি আছো, এই যে এক ব্যক্তির কনসাসনেসকে জাগিয়ে তোলবার ভিতরে আসলে সমাজ, কালেকটিভ কনসাসনেসকে বা সোশ্যাল কনসাসনেসকে তিনি জাগাতে চান একজনের ভিতর দিয়ে। কবিতায় তো এত কিছু বলা সম্ভব নয়। কবিতা তো তার নিজের মতো একটা নিজস্ব চলন আছে, তার আঙ্গিক আছে, শব্দ আছে, ছন্দ আছে। তো সেইটা দিয়ে কবি কিন্তু এইটা ধরতে চাইছেন, এই অবনীকে ডেকে দেওয়া, অবনী বারবার তিনি ডাকছেন, অবনী বাড়ি আছো। এই যে প্রতীকী ব্যবহারের মধ্যে দিয়ে কবি আমাদের যে বস্তু চেতনা, বস্তু লোভ, ক্ষোভ, এইসবের থেকে আমাদেরকে আচ্ছন্ন থাকলে হবে না। কবি চান আচ্ছন্ন না রেখে তিনি আমাদের ভিতরের আত্মা, বিবেককে জাগিয়ে দিচ্ছেন, মাঝে মাঝেই ডেকে দিচ্ছেন, অবনী বাড়ি আছো। তো আধে ক্লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। তো আধে ক্লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। কেন কবি ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ছেন? কবির বিবেক কিন্তু একেবারে ঘুমিয়ে পড়েনি। কবির এখনো বিবেক কিন্তু জাগ্রত কিছুটা হলেও। তিনি কি করছেন? তার বিবেক তাকে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ওই জন্য সেই ব্যথা নিয়ে কবি ঘুমিয়ে পড়ছেন। ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি কেন বলছেন কবি? কারণ কবি একটা আত্মপীড়নের শিকার, কবি একটা আত্মযন্ত্রণা ভোগ করছেন। তিনি সমস্ত কিছু থেকে সোচ্চার হয়ে একা উঠতে পারছেন না বলে হয়তোবা তিনি ব্যথা পাচ্ছেন। তো আধে ক্লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। তবুও এই সমস্ত কিছু ঘুম বা আচ্ছন্নতার মধ্যে দিয়ে কবি ডেকে দিতে চাইছেন নিজেকে, সমাজের চেতনাকে এবং মানুষের চেতনাকে কবি ডেকে দিতে চাইছেন। তিনি ব্যথা নিয়ে ঘুমোতে যাচ্ছেন, কারণ তিনি ঠিক সময়ে ঠিক প্রতিবাদ করছেন না বলে, ঠিক সময় মানুষকে সংঘবদ্ধ করতে পারছে না বলে, কিংবা তার বিবেক ঠিক সময় ঠিক কাজ করতে পারছে না বলে তিনি ঘুমিয়ে পড়ছেন যেন। কিন্তু সেই ঘুমের মাঝেও তিনি জেগে উঠছেন, তিনি জাগাতে চাইছেন, নিজের বিবেককে জাগিয়ে রাখতে চাইছেন। যে অন্ধকার সময় আমাদের জন্ম হয়েছে বলে আমি মনে করছি, যে এত অনাচার, এত অন্যায়, এত ভুল রাজনীতি মানুষকে চেপে ধরছে ক্রমাগত প্রতিদিন, তো আমাদের ভিতরে এরকম অবনী থাকা ভীষণ দরকার। এই অবনীকে জাগিয়ে রাখতে হবে, নইলে আমাদের সমাজ ভেঙে যাবে, মানুষ এইভাবে শোষিত হতেই থাকবে যদি আমাদের অবনী। তো আধে ক্লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। তো কবি ঘুমিয়ে পড়তে চান, কবি এই সমস্ত চিন্তা চেতনা ছেড়ে, বিবেকের দংশন ছেড়ে তিনি হয়তো ঘুমিয়ে পড়তে চান, কিন্তু মানুষের প্রতি তার তো দায়বদ্ধকতা আছে একটা। মানুষকে জাগাতে হবে, নিজেকেও জেগে থাকতে হবে, বিবেককে জাগিয়ে রাখতে হবে। তো সেই জন্য এই যে যারা বিবেকের দরজায় খিল দিয়ে ঘুমাচ্ছে ভালো করে, বেশ করে, এই যে দোয়ারেটি ঘুমিয়ে পড়েছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, তো যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তোলবার দায়িত্ব আমাদের, মানুষের, কবিদের, সবাইকে জাগিয়ে তুলতে হবে। সেই যে জাগিয়ে তোলবার ডাক এই অবনীর মধ্যে দিয়ে কবি দিয়েছেন। তো অবনী হচ্ছে আমাদের চেতনা, আমাদের এই সময়কার মননের চেতনা। তো আমাদেরকে একত্রিত হতে হবে। কবিও নিজেকে ব্যথার মাঝে ঘুমিয়ে পড়তে দেখছেন, মানে আর কি, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। কেন এই ব্যথা? কবি নিজে আত্মপীড়নের শিকার, আত্মযন্ত্রণায় ভুগছেন কবি, কিছু করতে পারছেন না বলে মানুষের জন্য। তো সেই বিবেককে বা সেই চেতনাকে আমাদের জাগিয়ে রাখতে হবে, জাগিয়ে তুলতে হবে।
তবেই আমাদের মানুষের মুক্তি। তো সেই অবনীকে, অবনী বাড়ি আছো? তাহলে কবির এই যে পার্থিব সুখ থেকে হোক, পার্থিব সুখ, ভোগ, মোহ, মায়া, কামনা, বাসনা, এই সমস্ত কিছু থেকে দোয়ার এঁটে, এই সমস্ত কিছুর মধ্যে দোয়ার এঁটে বা আচ্ছন্ন হয়ে যে মানুষগুলো ঘুমিয়ে আছে, তাদেরকে জাগিয়ে তুলতে হবে। আমাদের দায় এটা। হ্যাঁ, তাকে আসল জাগিয়ে তুলতে হবে, তার বিবেকের আলোয়, তাকে চৈতন্যের আলোয় সমস্ত কিছুকে দেখাতে হবে, জীবনকে দেখাতে হবে। জীবন মানে শুধু আত্মকেন্দ্রিক একার জীবন তো নয়, এখানে সমাজ, মানুষের জীবন, সামাজিক আমাদের সঙ্গে বেঁচে থাকা আরও সব অনেক অনেক মানুষজন, তারা সমস্ত কি, তারা সমস্ত বঞ্চিত, নিপীড়িত, শোষিত, সেই সমস্ত মানুষের জন্য কিছু লিখে যেতে হবে, কিছু করে যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। তবেই তো একজন মানুষ বলে আমাদের পরিচয়। তো এই যে অবনী বাড়ি আছো, এই কবিতার মধ্যে কবি এইভাবে আমাদের সবাইকে, আমাদের সবার চিন্তা চেতনাকে, বিবেককে জাগিয়ে রাখতে চাইলেন। আশা করি আমি আমার মতো করে কবিতাটা ব্যাখ্যা করতে পেরেছি। এবার আমি তো সামান্য পাঠক মাত্র, আমি নিজের মতো করে ব্যাখ্যা করেছি কবিতার, অপরাধ নেবেন না বন্ধুরা। আর অনেক ভালোবাসা দিও, বরং আমার চ্যানেলটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কোন কবিতার ব্যাখ্যা করতে হলে আমাকে বলো, আমাকে কমেন্টে জানিও, আমি আর কোন কবিতার ব্যাখ্যা করলে তোমাদের ভালো লাগবে। তো নমস্কার, বাই।